experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। শালিক পাখি চারটা কিচিরমিচির করছে বারান্দায় বসে। বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, বাতাস নেই, কাদা জমেছে উঠোনে। সঞ্জু খুদের বাটি আর পানির বাটি নিয়ে বারান্দায় এলো। শৌখিন পাখির খাঁচার সামনে বসে কী সব বকে চলেছিল। সঞ্জু তা দেখেই বাটি দুটো বারান্দার বেঞ্চিতে রেখে প্রায় ছো মেরে খাঁচাটা তুলে নিল শৌখিনের সামনে থেকে। খাঁচাটা বেঞ্চির ওপরে রেখে বলল, দয়া করে আমার পাখিদের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না। নিজে তো পাগল আছেনই, পাখিদের মাথা অন্তত খারাপ করার চেষ্টা করবেন না। ওরা আপনাকে পছন্দ করে না, তাই ওদের থেকে দূরে থাকুন। শৌখিন বসা থেকে উঠে দাঁড়ালো, বলল, কে বলেছে পাখিরা আমায় পছন্দ করে না? ওরা তো আমায় ভীষণ পছন্দ করে। বিশ্বাস না হলে নিজেই জিজ্ঞেস করে দেখুন না। সঞ্জু একবার পাখির দিকে আর একবার শৌখিনের দিকে তাকিয়ে বলল, আমি কি আপনার মতো পাগল নাকি, হ্যাঁ, যে পাখিদের কাছে জিজ্ঞেস করবো আপনাকে পছন্দ করে কিনা? আর আমি জিজ্ঞেস করলে কি উত্তর দেবে? দেবে। দেবে মানে কিভাবে দেবে? মানুষের মতো কথা বলবে বুঝি? ঠিক আছে, দেখছি, আমি দেখি ওরা কি বলে। বল তো পাখি সোনারা, এই লোকটাকে তোরা পছন্দ করিস? পাখিগুলো আগের মতোই কিচিরমিচির করছে। সঞ্জু ব্যঙ্গাত্মকভাবে তাকালো শৌখিনের দিকে, বিদ্রূপ কণ্ঠে বলল, কি কি বললো পাখিরা? আমি তো কিছুই শুনতে পাইনি। ওরা হ্যাঁ অথবা না কোনটা বললো, নাকি আরো অনেক কিছু বলেছে? মুখ টিপে হাসলো সঞ্জু। তারপর বেঞ্চের উপর বসে পাখিগুলোকে খাওয়াতে লাগলো। শৌখিন সঞ্জুর গায়ে কালকের মতো একই পোশাক পরা দেখে কিছু একটা চিন্তা করলো। তারপর জিজ্ঞেস করলো, আপনি কি স্কুলে যাবেন? হ্যাঁ। শৌখিনের দিকে না তাকিয়ে উত্তর দিল সঞ্জু। অতঃপর তাকে পাল্টা প্রশ্ন করলো, আপনি কি কোনোদিন স্কুলে গিয়ে লেখাপড়া করেছেন? কোন স্কুলে লেখাপড়া করেছেন? জানি না। সঞ্জু শৌখিনের দিকে কঠিন চোখে তাকালো, গম্ভীর গলায় বলল, আমার সাথে মিথ্যে বলবেন না। আপনি জানেন আপনার সব কিছুই মনে আছে, শুধু ভং ধরছেন যেন কিছুই মনে নেই। আমায় সত্যি কথা বলুন। শৌখিন যতটা সম্ভব দৃঢ়ভাবে বলার চেষ্টা করলো, সত্যি জানি না, মনে কিছু পড়ছে না। হয়তো স্কুলে পড়েছি, আবার হয়তো না। সঞ্জু বুঝতে পারছে না শৌখিন মিথ্যা বলছে নাকি সত্য। এই লোকটার চেহারা দেখে কিছু বোঝা যায় না। চেহারাটা কত সহজ সরল লাগে, কিন্তু তার ভিতরও মনে হয় আবার হাজারটা প্যাঁচ কোচ। কেমন একটা ধোঁয়াশা ভাবে ওই মুখে। কোনো একটা কিছু বুঝে উঠতে গিয়েও আবার সেটা ধোঁয়াশায় হারিয়ে যায়। সঞ্জুর এই প্রথম শৌখিনের চোখ দুটো খেয়াল হলো। চোখ দুটো অদ্ভুত রকমের শান্ত। ওই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। মনে হয় ওই শান্ত চোখের গভীরতায় ডুবে অনেক দূর চলে যাচ্ছে। সঞ্জু দ্রুত চোখ সরিয়ে নিল শৌখিনের চোখ থেকে। কিছুক্ষণ পর চাঁদনি আসে বারান্দায়। তার গায়েও সঞ্জুর মতো একই পোশাক, সাদা রঙের সালোয়ার, স্কার্ফ, ক্রস বেল্ট এবং নীল রঙের জামা। চাঁদনি সঞ্জুকে প্রশ্ন করল, আপু, আমার পানির পট কই? টেবিলে দেখিস না? আচ্ছা, তাহলে আমার ঘরে আছে, হয়তো গিয়ে খুঁজে দেখ। চাঁদনি যেতে নিলে শৌখিন বলল, এখন তো বৃষ্টি হচ্ছে, স্কুলে যাবেন কিভাবে? চাঁদনি দাঁড়ালো শৌখিনের কথা শুনে। শৌখিন এমন বেককলের মতো কথা বলতে সে বিরক্তিতে আস্তে করে বলল, বলদ। এরপর ঘরের ভিতর ঢুকে গেল। আস্তে করে বললেও শৌখিন থেকে শুনেছে চাঁদনির বলদ বলা। সে সঞ্জুর দিকে তাকিয়ে অবুঝের মতো জিজ্ঞেস করলো, উনি বলদ কাকে বলল? আমাকে? আপনাকে নয়তো কাকে? আপনি ছাড়া আর কেউ আছে এখানে? আপনি আছেন তো। শৌখিন সহজ কণ্ঠে বলল। সঞ্জু অপমান বোধ করলো। অপমান থেকে কিছুটা রাগী গলায় বলল, কি? আমাকে আপনার বলদ মনে হয়? আপনি জানেন আমি কত বড় কঠিন বড় বড় অঙ্কের সমাধান মাত্র মাত্র 1 মিনিটে করে ফেলি। অঙ্ক স্যারের কাছে প্রাইভেট পড়ার সময় সবাই বেতের বাড়ি খায়, শুধু আমি খাই না। যেই অঙ্ক আমাকে করতে বলা হয় সব অঙ্ক আমি ঘটাঘট করে ফেলি। সেই আমাকে আপনি কোন অক্কেলে বলদ বলেন? হ্যাঁ। সঞ্জু রাগে ফুঁসতে থাকে। শৌখিন বোঝানোর চেষ্টা করে বলল, আমি তো আপনাকে বলদ বলিনি, আমি তো এটা বললাম যে আমার সাথে এখানে আপনিও আছেন।
আমি তো আপনাকে মোটেও বলদ বলার চেষ্টা করিনি। সঞ্জু এতটাই অপমান বোধ করলো যে আর এখানে থাকতে পারলো না। পাখির খাঁচা আর বাটিগুলো নিয়ে প্রায় হন হন করে বারান্দা ত্যাগ করলো। যখন শৌখিনের পাশ কাটিয়ে যাচ্ছিল তখন অস্পষ্ট গলায় বলল, রাম বলদ। সঞ্জু চাঁদনি যখন সব কিছু গোছগাছ করে স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বের হয় তখন দেখে বড় ভাই সাব্বির বারান্দায় দাঁড়িয়ে কাচি আর কী সব নিয়ে নাড়াচাড়া করছে। তার সামনে একটা চেয়ারে বসে আছে শৌখিন, তার গায়ে একটা সাদা তোয়ালে জড়ানো। সঞ্জু চাঁদনি বুঝতে পারলো গতকাল রাতে সাব্বির যে বিষয় নিয়ে কথা বলেছে সেই বিষয় নিয়েই কাজ করছে এখন। চাঁদনির গা চলে গেল। সে বুঝতে পারছে না তার বাড়ির পুরুষ মানুষগুলোর কী হলো, সবাই কেন এই শৌখিনকে এমন মাতামাতি করছে নিয়ে একে। চাঁদনি ব্যাপারটা ধরতে পেরে আবারও প্রশ্ন করল, ভাইয়া তুই এখানে কি করিস? কলেজ যাবি না? সাব্বির এবার ডিগ্রি ফার্স্ট ইয়ারে, ছাত্র হিসেবে ভালোই, আগে আরও ভালো ছিল। যবে থেকে লেখালেখির ভূত মাথায় চেপেছে সেই থেকে একটু অবনতি হয়েছে। সাবির সাহেবের ইচ্ছা ছিল সাব্বিরকে ঢাকায় পড়াবে, কিন্তু সাব্বির দ্বিমত জানায় সে অত দূরে গিয়ে একা একা থাকতে পারবে না। সাবির সাহেব কত বুঝিয়েছেন ওখানে গেলে অনেক বন্ধু হবে, প্রথম প্রথম মানিয়ে নিতে কষ্ট হলেও ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুতেই কিছু হয়নি। সাব্বিরের এক কথা, সে কোথাও যাবে না। সাবির সাহেব আর জোরাজুরি করেননি, তিনি জানেন জোরাজুরির ফল ভালো হয় না। অবশেষে তিনি সাব্বিরকে এখানের একটা কলেজে ভর্তি করিয়ে দেন। তবে তার ইচ্ছা তিনি সঞ্জু আর চাঁদনিকে ঢাকায় পড়াবেন। সাব্বির কাঁচি হাতে নিয়ে বলল, না, তোরা যা। বাপরে, তোকে তো কলেজ বাদ দিয়ে একদিনও বাড়িতে থাকতে দেখা যায় না ভাইয়া। যেদিন বাজারে বেশি সবজি তোলা হলো সেদিন মন্টু কাকা ঝন্টু কাকা কত করে তোকে বললো তাদের সাথে একটু হাত লাগিয়ে সবজিগুলো গাড়িতে তুলে দিতে, একটু সাহায্য করতে বললো শুধু, অথচ তুই কলেজ যাবার তারা দেখে তাড়াতাড়ি বাড়ি থেকে চলে গেলি। আর আজ বাড়িতে কোনো কাজ কাম নেই অথচ তুই বাড়িতে বসে। সাব্বির চাঁদনির কথা শেষ করতে দিল না, মেজাজ দেখিয়ে বলল, চাঁদনি কিছু বলতে যাচ্ছিল, সঞ্জু হাত ধরে থামালো। সঞ্জুর দৃষ্টি ছিল শৌখিনের ওপর, সে তার দৃষ্টি সরিয়ে নেয়। হাতে থাকা ছাতা মেলে নেমে পড়ে বৃষ্টির মাঝে। চাঁদনিও যাচ্ছে সঞ্জুর পেছন পেছন। ওরা বাড়ির বাইরে চলে গেলে সাব্বির বলল, বুঝলেন শৌখিন ভাই, আপনি হলেন আমার প্রথম কাস্টমার। এর আগে জীবনে কখনো কারো চুল কাটিনি, আপনি প্রথম। শৌখিন হাসলো, তারপর হঠাৎ প্রশ্ন করলো, আচ্ছা ভাই, বলদ আর রাম বলদের মাঝে পার্থক্য কি? সাব্বির একটু হকচকিয়ে গেল, দ্বিধান্বিত কণ্ঠে বলল, ঠিক জানি না ভাই, তবে মনে হয় বলদের থেকে রাম বলদ শব্দটা একটু বেশি অপমানজনক। শৌখিন বুঝতারের মতো বলল, ও। মন্টু ঘুম থেকে উঠে এমন একটা সারে সর্বনাশ অবস্থা দেখবে কল্পনাও করেনি। সেই দৌড়ে এলো শৌখিনের কাছে। শৌখিন চেয়ারে বসেছিল। মন্টু দুহাত দিয়ে শৌখিনের মাথায় হাত বোলাতে বোলাতে উৎকণ্ঠা হয়ে বলল, আয় হায়, কই গেল সব? আয় হায়, কি করলো এমন সর্বনাশ? শৌখিন মাথা তুলে তাকিয়ে বলল, আপনি এমন করছেন কেন ভাই? পাশ থেকে সাব্বির বলল, মন্টু কাকা বোধহয় পাগল হয়ে গেছে। মন্টু হুঙ্কার দিয়ে বলে উঠল, চুপ! চুপ কি মন্টু কাকা? বাংলা অভিধানে চুপ বলতে কোনো শব্দ আছে? তোর ফ্যাস ফ্যাসানি থামা। অবশ্যই আছে, আমাকে বাংলা অভিধান শেখাতে আসিস না। আমি অভিধান সম্পর্কে যথেষ্ট জানি। এই মুহূর্তে এইসব নিয়ে তোর সাথে কথা বলতে চাই না। এখন কথা হবে অন্য বিষয় নিয়ে। তোরাকে দেখছিস না, ভূত ভাইয়ার মাথা থেকে সুন্দর চুলগুলো দাও। তুমি তো এমন করে কথা বলছো যেন তার মাথা ন্যাড়া হয়ে গেছে, একটা চুলও অবশিষ্ট নেই। তা ন্যাড়া হওয়ার আর বাকিটা রইল কি? যে চুল ছিল 12 ইঞ্চি সেটা এখন হয়ে গেছে 2 ইঞ্চি। ভূত ভাই বলেন তো, কে আপনার মাথার এমন সর্বনাশ ঘটালো? হ্যাঁ, গরুর পশমের মতো চুলের অবস্থা করলো কে? কে সেই কুখ্যাত অপরাধী? সাব্বির বিরক্ত হলো, বিরক্তি ধরা কণ্ঠেই বলল, তোমার সব কিছুতে বাড়াবাড়ি মন্টু কাকা। তার চুল তো ঠিকই আছে, বরং আগে ঠিক ছিল না। ও, বুঝতে পেরেছি।
তুই তাহলে এই সর্বনাশকারী? মন্টু এগিয়ে গেল সাব্বিরের দিকে। সাব্বিরের চুল দু হাতের মুঠোয় নিয়ে আলতো করে টানতে বলল, কোন সাহসে, কোন সাহসে ভূত ভাইয়ের অমন সুন্দর চুলগুলো গরুর পশমের মতো বানালি? হ্যাঁ, জবাব দে। ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। সাব্বির মন্টুর হাত ছাড়িয়ে নিল। মন্টু শৌখিনের দিকে তাকালো, অসন্তুষ্ট গলায় বলল, আর আপনি ভূত ভাই, আপনি কিভাবে নিজের চুলগুলো এমন গরুর পশমের মতো বানাতে দিলেন? হ্যাঁ, লম্বা চুল আপনাকে কত সুন্দর এনে লাগছিল। মন্টু কাকা থামো তুমি, তোমার চোখ খারাপ হয়ে গেছে। ভালো জিনিস চোখে দেখো না তুমি? কথাগুলো বলে সাব্বির চলে গেল। শৌখিন মৃদু হেসে এলো মন্টুর কাছে। মন্টু কাঁধে এক হাত রেখে বলল, আপনার যদি আমাকে লম্বা চুলে দেখতে ভালো লাগে তবে আমি এই একটা কাজ করি। কি কাজ করবেন ভূত ভাই? আমি একটা আলগা চুল কিনবো। আলগা চুল কি? ওই যে যাদের মাথা ন্যাড়া অথবা টাক থাকে। শৌখিনের কথা শেষ হওয়ার আগেই মন্টু বলে উঠল, ও, বুঝেছি বুঝেছি। কিন্তু ভূত ভাইয়া, অমনটা করতে গেলে কষ্ট হবে আপনার। থাক, দরকার নেই। ছোট চুল দেখতে দেখতে একসময় মানিয়ে নেব। মন্টু হাসলো একটু। শৌখিনও প্রত্যুত্তরে হাসলো। সন্ধ্যা ঘনিয়ে আসে, প্রকৃতি তলিয়ে যায় আধারে। নিকোষ কালো আধার। দূরে কোথাও পাখির ডাক শোনা যাচ্ছে, একসাথে অনেক পাখির ডাকের সংমিশ্রণ। ঘরের শালিক পাখিগুলোও নিশ্চুপ। সাবের সাহেব নামাজ পড়ে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেন। তারপর তার শখের দাবা বোর্ড নিয়ে বসেন মেঝেতে। দাবার বোর্ডটা মেলতেই উপস্থিত হয় শৌখিন। সাবের সাহেব রুমে একা ছিল। হেলেনা ঘরের পেছনে রান্নাঘরে আছেন, পিঠা বানাচ্ছেন তিনি। শৌখিনের জন্যই বানাচ্ছেন। পারভেনু বিবিও হেলেনার সাথে। বাড়িতে কোনো অতিথি আসলে তাকে পিঠা না খাওয়ালে বেমানান লাগে হেলেনার কাছে। তাই তো বিকালে রতনকে দিয়ে গাছ থেকে দুটো নারিকেল পাড়িয়েছে। রতন এবারে কৃষি ক্ষেতের দায়িত্বে আছে, সাথে অন্যান্য টুকটাক কাজও করে দেয়। সঞ্জু চাঁদনি যে যার ঘরে পড়ছে। মন্টু আর ঝন্টু মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে বাড়ি থেকে বেরিয়েছে। মসজিদে নামাজ পড়ে বাজারে বসে খানিক আড্ডা মেরে তারপর ঘরে ফিরবে তারা। এটা তাদের রোজকারের নিয়ম। বৃষ্টির দিনেও তাদের রুটিন চেঞ্জ হয় না। সাব্বির আছে নিজের ঘরে, বই পড়ছে। পড়ার মাঝে মাঝে মাথায় কিছু আসলেই সেটা টুপ করে নোটবুকে লিখে নিচ্ছে। সাবের সাহেব শৌখিনকে দেখে হেসে ভেতরে ঢুকতে বলেন। শৌখিন ঢুকলো। সাবের সাহেব জিজ্ঞেস করলেন, কেমন আছো? জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। সাবের সাহেব লক্ষ্য করলেন শৌখিন দাবার কোটের দিকে তাকিয়ে আছে। সাবের সাহেব উৎসাহ নিয়ে বললেন, কি খেলতে পারবা দাবা? শৌখিন দুপাশে মাথা নেড়ে বলল, আজ্ঞা না, তবে শিখিয়ে দিলে নিশ্চয়ই পারবো। সাবের সাহেব আনন্দিত কণ্ঠে বললেন, ঠিক আছে, বসো তবে শিখিয়ে দেই নিয়ম কানুন। শৌখিন বসলো। সাবের সাহেব সকল কায়দা কানুন শেখাতে শুরু করলেন। শৌখিনের এসব শিখতে খুব একটা সময় লাগলো না। তারপর একসাথে দাবা খেললো তারা। শৌখিনের কাছে বেশ লাগলো খেলাটা। অনেকক্ষণ ধরে দাবা খেলার পর হেলেনার ডাক পড়ে। শৌখিন চলে যায়। যাওয়ার সময় বলে যায়, আপনি আমার দেখা আরেকজন ভালো মানুষ। সাবের সাহেবের হৃদয়টা ভিজে যায়। কে জানে কি ছিল ওই কথায়? কোনো অদৃশ্য শক্তি লুকিয়েছিল? তবে আবার প্রশ্নও জাগে মনে, যদি ছেলেটার কিছু মনেই না থাকে তাহলে আরেকজন শব্দটা কেন ব্যবহার করলো? এর আগেও নিশ্চয়ই সে অনেক ভালো মানুষ দেখেছে, আর সেটা মনেও আছে। যদি এটা মনে থাকে তাহলে তো সব কথাই মনে আছে নিশ্চয়ই। মনে থাকা সত্ত্বেও কি তবে সব কিছু মনে না পড়ার ভান করছে? কেন? সাবির সাহেব সকাল সকাল তড়িঘড়ি করে ঘর থেকে বের হলেন থানায় যাওয়ার উদ্দেশ্যে। রাতে পুলিশ অফিসার হানিফ আহমেদ ফোন করেছিল, সাবির সাহেবকে যেতে বলেছে। সাবির সাহেব বাড়ি থেকে বের হওয়ার সময় চাঁদনি জিজ্ঞেস করলো, কোথায় যাও আব্বা? থানায়। চাঁদনি কথাটা শুনে খুশি হয়, দৌড়ে আসে সঞ্জুর কাছে। সঞ্জু বসেছিল টেবিলের সামনে, স্কুলের ব্যাগ গোছাচ্ছিল। চাঁদনিকে দৌড়ে আসতে দেখে দাঁড়িয়ে গেল। আপু, আব্বা থানায় যাচ্ছে। হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বলল চাঁদনি, মুখেও হাসি ফোটে। আনন্দঘন কণ্ঠে বলল, দেখিস চাঁদনি, এবার ওই লোকটার আসল চেহারা প্রকাশ পাবে। চাঁদনি মাথা নেড়ে বলল। হুম। শৌখিন সঞ্জুর ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। সঞ্জুর আনন্দঘন কণ্ঠ শুনতে পেল সে। শৌখিন হাসল। সে বুঝতে পারছে না এই দুই বোন কেন তাকে এত অপছন্দ করে। শৌখিন নিঃশব্দে হাসতে হাসতে চলে গেল।
চাঁদনি বলল, আমি রেডি হয়ে গিয়ে প্রায় 9টা বেজে আসছে। যা। চাঁদনি বেরিয়ে গেল সঞ্জুর ঘর থেকে। সঞ্জু আবারও বসলো চেয়ারে, ব্যাগ গোছাতে শুরু করলো। আনন্দে গুনগুন করে একটা গানের সুর তুলল কণ্ঠে। সাবের সাহেব হানিফ আহমেদের সামনে বসে আছেন। হানিফ আহমেদ ইতস্তত করে বলল, ছেলেটার কোনো পরিচয় পাওয়া যায়নি? কি নাম, কোথায় বাড়ি? মায়ের নাম বাবার নাম কিছুই না, কেউ চেনে না। আরও বেশ কয়েকটা থানায় যোগাযোগ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। ওই ছেলের ব্যাপারে কেউ কোনো তথ্য খুঁজে পায়নি। এই এরিয়ার সাথে সাথে আশেপাশের এরিয়ার মধ্যেও ওই রকম মুখ আগে কখনো কেউ দেখেনি। সাবের সাহেবের মুখ চিন্তিত দেখালো। তিনি নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছেন। হানিফ আহমেদ চিন্তিত গলায় বলল, এখন কি করবেন সাবের সাহেব? ছেলেটা ছোটও নয় যে কোনো এতিমখানায় পাঠিয়ে দেওয়া যাবে। 20-21 বছরের ছেলে, কি করবেন? সাবের সাহেব চোখ তুলে তাকালেন, বড় করে নিঃশ্বাস ফেলে বললেন, দেখি কি করা যায়। সব কিছুর জন্য ধন্যবাদ আপনাকে। হানিফের মনে হলো সাবের সাহেব খুশি হননি। সে বিনীত গলায় বলল, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত। থামলো হানিফ, তারপর আবারও বলল, আমি এখনও চেষ্টা করব খুঁজে বের করতে, কিন্তু মনে হয় না কোনো কাজ হবে। তবুও আমি চেষ্টা করব। চাপ নেবেন না, ধীরে সুস্থে কাজ করুন। সাবের সাহেব হানিফের সাথে কর্মর্দন করে বের হন থানা থেকে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বাইরে। সাবের সাহেব গায়ে লাগালেন না, ছাতা না মেলেই হাঁটতে শুরু করলেন। সে বুঝতে পারছে না ছেলেটার পরিচয় খুঁজে না পাওয়াতে সে খুশি না অখুশি, কিন্তু মনে হচ্ছে ছেলেটা চলে গেলে তার খারাপ লাগবে। সাবের সাহেব বাজারের পথ ধরলেন, বাজার করে বাড়ি ফিরবেন। দুপুর গড়িয়ে বিকেল পড়েছে। বৃষ্টি হয়েছিল সকালের দিকে, প্রায় দুপুর পর্যন্ত স্থায়ী ছিল। পানি এখনো শুকায়নি, মাটি কর্দমাক্ত, গাছে গাছে পানি। ফুল গাছগুলো কি সতেজ, দেখলে যেন চোখ জোড়ায়। ছাতি ছাদে বসে আছে পা ঝুলিয়ে, আমের আচার খাচ্ছে। মনটা ভালো না। সকালে বাবাকে থানায় যেতে দেখে ভেবেছিল ভালো কোনো খবর আসতে চলেছে। ভেবেছিল আপুর কথাই সত্যি হবে। পুলিশের তদন্তে লোকটার আসল রূপ প্রকাশ পাবে, তারপর বাড়ির লোকজন তাকে বের করে দেবে আর পুলিশে ধরে নিয়ে গিয়ে হাজতে ঢোকাবে। কিন্তু স্কুল থেকে ফিরে যখন শুনলো লোকটার কোনো পরিচয় পাওয়া যায়নি, তখন মনের সকল আনন্দ মিলিয়ে যায়। জাতি হতাশভাবে আমের আচার মুখে দিল। ছাদে কারো উপস্থিতি টের পেতেই ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরল সে। শৌখিন। চাঁদনি চোখ সরিয়ে নিল। কিছুই ভালো লাগছে না, ক্লান্ত লাগছে। শৌখিন চাঁদনির কাছে এসে দাঁড়ালো, প্রশ্ন করল, কি করছেন? চাঁদনি বিরক্ত হলো, তবুও ভালোভাবে উত্তর দিল, আচার খাচ্ছি, দেখেন না? আচার? আচার কি জিনিস? চাঁদনি চমকে ওঠে। ও মা, এসব কি শুনি! আচার কি তা জানেন না? কোন জগতে থাকেন আপনি? এই জগতেই তো আছি। বলতে বলতে শৌখিন চাঁদনির পাশে বসলো। একেবারে পাশাপাশি বসাতে চাঁদনি বিব্রত বোধ করলো, একটু দূরে সরে বসলো সে। শৌখিন বলল, আচার কি তা তো বললেন না। চাঁদের ইচ্ছা হলো কয়েকটা গালি শোনায় শৌখিনকে, কিন্তু গালি দেওয়ার তেজি ভাব খুঁজেই পেল না। আচার কি তা ব্যাখ্যা করবে কি করে? চাঁদনি একটু ভাবলো, তারপর বলল, আচার হলো টক, ঝাল, মিষ্টি, তেল ইত্যাদি সহযোগে তৈরি মুখরোচক চাটনি জাতীয় খাবার, যা মূলত ফল দিয়ে বেশি বানানো হয়। টক ঝাল মিষ্টি সংমিশ্রণেও আচার বানানো যায়, আবার মিষ্টি ছাড়া শুধু টক ঝাল আচারও বানানো যায়। আর আচার দীর্ঘদিন সংরক্ষণও করা যায় তেল, লবণ অথবা ভিনিগারের সাহায্যে, আর এর স্বাদও অতুলনীয়। খেয়ে দেখেন। চাঁদে একটু আচার এগিয়ে দিল শৌখিনের দিকে। শৌখিন খেয়ে বলল, ভালো খেতে। চাঁদনি হাসলো একটু। শৌখিন বলল, ধন্যবাদ আচার সম্পর্কে আমায় অবগত করার জন্য। ধন্যবাদ আপনাকে। চাঁদনির মুখ গোমরা হলো। শৌখিনের দিকে বিরক্ত চোখে তাকিয়ে বলল, আপনি আমাকে আপনি আপনি করে বলেন কেন? আমি আপনার থেকে কত বছরের বড়? শৌখিন ঠোঁট উল্টে বলল, আপনার বাবা বলেছেন 21 কি 22 হবে আমার বয়স। তাহলে আমার বয়স কত জানেন? 14। এখন গুনে দেখেন আমি আপনার থেকে কত বছরের বুড়া।